Hello everyone, very welcome to the class of Vision Academy. তো সামনে পিএসসি মিসলেনিয়াসের 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হতে চলেছে তাকে কেন্দ্র করে জেনারেল সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইভিএস থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলির মধ্যে কিছু প্রশ্ন অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে আর কিছু প্রশ্ন থাকবে হচ্ছে বাইরের মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? বলছে নেম দ্য অর্গান রেসপন্সিবল ফর পিউরিফিকেশন অফ ব্লাড, অর্থাৎ রক্তকে পিউরিফাই করার জন্য রেসপন্সিবল বা দায়ী কোন অঙ্গটি, অর্থাৎ আমাদের বডিতে কোথায় রক্তের পিউরিফিকেশন হয়। বলো আমাদের বডিতে কোথায় ব্লাডের পিউরিফিকেশন হয়। এক সেকেন্ড, পেনের কালিটা চেঞ্জ করে নিই আমি। ওকে, তো প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, কিডনি নাকি স্টোমাক? তো প্রত্যেকে আমরা জানি যে এই প্রশ্নের উত্তর হবে আমাদের বৃক্ক বা কিডনি, তাই তো? আমাদের বৃক্ক বা কিডনি যে কোষ দিয়ে তৈরি সেই কোষের নাম কি? নেফ্রন, তাই তো? সেই কোষের নাম হচ্ছে নেফ্রন। এবং প্যানক্রিয়া সম্পর্কে যদি আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় রাখতে চাই তো সেটা হলো প্যানক্রিয়া হচ্ছে এক ধরনের মিক্সড গ্ল্যান্ড, ওকে, বা হেটেরোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ প্যানক্রিয়া বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুরকম ধরনের গ্রন্থি দেখা যায়, ঠিক আছে? এন্ডোক্রাইন দুই ধরনের গ্রন্থি দেখা যায়। এক্সোক্রাইন গ্রন্থি আমরা তাদের বলি যে সমস্ত গ্রন্থি তাদের সিক্রেশন পার্টিকুলার একটা নালীর মাধ্যমে টার্গেট অর্গানে বা টার্গেট লোকেশনে পাঠায়। আর এন্ডোক্রাইন গ্রন্থি কারা? যে সমস্ত গ্রন্থির সাথে কোনো নালী যুক্ত থাকে না। তাহলে তারা তাদের সিক্রেশনকে কিসের মাধ্যমে পাঠায় বডির বিভিন্ন টার্গেট অর্গানে? সেটা হচ্ছে নিয়ার বাই ব্লাড ভেসেলস। অর্থাৎ এই সমস্ত যে গ্ল্যান্ডগুলো সেই গ্ল্যান্ডগুলোকে ঘিরে থাকে হচ্ছে রক্ত জালক, সেই রক্তের মধ্যে তার সিক্রেশনকে ঢেলে দেয় এবং রক্তের মাধ্যমে সেটা বাহিত হয়ে চলে যায় বডির টার্গেটেড লোকেশনে, ঠিক আছে? তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো সাধারণত হরমোন তৈরি করে, তোমরা জানো হরমোন তৈরি করে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো সাধারণত এনজাইম তৈরি করে, এনজাইম বা উৎসেচক তৈরি করে। তো আমাদের বডিতে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা যদি পরীক্ষায় প্রশ্ন করে তো তার উত্তর আমরা কি করব? তার উত্তর আমরা প্রত্যেকে করব হচ্ছে লিভার বা যকৃৎ, ঠিক আছে? সবচেয়ে বড় যদি বলে এন্ডোক্রাইন গ্রন্থি কোনটা তাহলে আমরা বলবো থাইরয়েড গ্রন্থি। আর সবচেয়ে ছোট এন্ডোক্রাইন গ্রন্থি কোনটা তাহলে আমরা বলবো হচ্ছে পিনিয়াল বডি, ওকে, বা পাইনিয়াল গ্রন্থি। ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইনের তিনটে পার্ট হয় তোমরা জানো, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তাই তো? এবং আমাদের ইন্টেস্টাইনে খাবারের যে টোটাল ডাইজেশন বা কমপ্লিট ডাইজেশন সেটা কমপ্লিট হচ্ছে ইন্টেস্টাইনে হয় এবং ইন্টেস্টাইনে কমপ্লিট অ্যাবজর্পশনও হয়ে যায়। আমাদের বডিতে স্টোমাক অর্থাৎ আমাদের পৌষ্টিক নালীরই একটা অংশ, ধরো এই মুখবিবর থেকে একটা নালী তৈরি হয়ে যাচ্ছে, মুখবিবরের পরের অংশকে আমরা বলি হচ্ছে গলবিল বা ফ্যারিংস, তারপরের অংশকে আমরা কি বলি? খাদ্যনালী। খাদ্যনালীর পরে খাবারটা যায় কোথায়? যায় হচ্ছে পাকস্থলীতে। পাকস্থলী যে আকৃতির দেখতে একটা অর্গান, দেখো। তো এই পাকস্থলীতে প্রোটিনের ডাইজেশন শুরু হয়। আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের ভাঙন কোথায় শুরু হয়? সেটা আমাদের পাকস্থলীতে শুরু হয়। আমরা যে খাবার খাচ্ছি খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেটের ভাঙন প্রথম কোথায় শুরু হয়? সেটা আমাদের মুখের মধ্যে অর্থাৎ ওরাল ক্যাভিটিতে শুরু হয়, ঠিক আছে? আমাদের মুখের মধ্যে যে লালারসে যে এনজাইমটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলা হয়, ওকে, বা স্যালাইভারি অ্যামাইলেজ বলা হয়। তেমনি আমাদের পাকস্থলীতে প্রোটিনকে ভাঙার জন্য আমরা জানি পেপসিন নামক উৎসেচক পাওয়া যায়, আর বাচ্চাদের মধ্যে মিল্ক প্রোটিনকে ভাঙার জন্য রেনিন নামক উৎসেচক পাওয়া যায়, ঠিক আছে? তো আমি যতগুলো এখানে ইনফরমেশন বললাম প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে আসা এমসিকিউ, এগুলো প্রত্যেকটাই মাথায় রাখবে। আমার শুধু প্র্যাকটিস করানোটাই উদ্দেশ্য নয়, প্র্যাকটিসের সাথে সাথে অপশনগুলো, যে অপশনগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এগেন রিপিট করছি, যে অপশনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন অপশন নিয়েও আমি অবান্তর আলোচনা করব না যেটা থেকে তোমার প্রশ্ন কখনোই আসবে না। চলো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ নট ক্লাসিফাইড অ্যাজ এ অ্যাম্ফিবিয়ান? এটা যেরকম একটা প্রিভিয়াস এর প্রশ্ন, ঠিক আছে? নিচের কোনটি উভয়চর গোত্রের বা উভয়চর যে ক্লাস তার অন্তর্ভুক্ত নয়? ক্রোকোডাইল আছে, তারপরে নিউট আছে,
স্যালামেন্ডার আছে, ফ্রগ আছে। তো ব্যাং, স্যালামেন্ডার এবং নিউট এরা প্রত্যেকেই হচ্ছে অ্যাম্ফিবিয়ানের মধ্যে পড়ে। এরা প্রত্যেকেই অ্যাম্ফিবিয়ানের মধ্যে পড়ে, অর্থাৎ এরা জলে ডাঙায় দুই জায়গাতেই থাকতে পারে। আর এখানে ক্রোকোডাইল হবে আনসার, কারণ কি ক্রোকোডাইল অ্যাকচুয়ালি রেপটাইলস এর মধ্যে পড়ে। ওকে, রেপটাইলস এর মধ্যে পড়ে। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে নিকোলা টেসলা ইনভেন্টেড হোয়াট কাইন্ড অফ ইলেকট্রিসিটি। নিকোলা টেসলা কোন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার করেছেন? এসি কারেন্ট, ডিসি কারেন্ট, স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাকি বল লাইটেনিং? তো এই প্রশ্নের উত্তর অবশ্যই কি হবে? অল্টারনেটিং কারেন্ট, এটি ডিসকভার করেছিলেন নিকোলা টেসলা। আর ডিসি কারেন্ট আবিষ্কার করেছিলেন থমাস থমাস এডিসন এডিসন যিনি ইলেকট্রিক বাল্বও আবিষ্কার করেছিলেন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বললে আমরা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে উত্তর করব, ঠিক আছে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ওকে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু উইন এ নোবেল প্রাইজ অ্যান্ড রিমেন্স দ্য অনলি পার্সন টু উইন নোবেল প্রাইজ ইন 2 ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ড। অর্থাৎ নিচের কোন বিজ্ঞানীটি, মহিলা বিজ্ঞানীটি একমাত্র বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং উনি দুটো ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম কি? তো তার নাম হচ্ছে মারি কুরি। তিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই নোবেল পুরস্কার পেয়েছেন। ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি সংক্রান্ত, রেডিয়েশন সংক্রান্ত আবিষ্কারের জন্য, আর কেমিস্ট্রিতে পোলোনিয়াম আর রেডিয়াম ডিসকভারি বা আবিষ্কারের জন্য, ঠিক আছে? তো পোলোনিয়াম, রেডিয়াম এই যে মৌলগুলো, এগুলো আবিষ্কার করেছেন কে? মারি কুরি। এছাড়াও এখানে যে বাকি বিজ্ঞানীগুলো আছে তারাও খুব খ্যাত বিখ্যাত বিজ্ঞানী, যেরকম এই যে ডোরোথি বলে বিজ্ঞানীটা, ইনি কিন্তু ভিটামিন B12 স্ট্রাকচার আবিষ্কার করার জন্য বা ডেসক্রাইব করার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। বারবারা বলে এই যে বিজ্ঞানীটা আছে, ইনি অ্যাকচুয়ালি জাম্পিং জিন ডিসকভার করেছিলেন, ঠিক আছে? জাম্পিং জিন ডিসকভার করেছিলেন, তার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা মনে রাখবে, ঠিক আছে? যে জাম্পিং জিনকে অ্যাকচুয়ালি ট্রান্সপোজেবল এলিমেন্টও বলা হয়। রোজালিন ফ্র্যাঙ্কলিন, ইনি ডিএনএ স্ট্রাকচার আবিষ্কারের সাথে জড়িত। অ্যাকচুয়ালি ওনার ওনার কাজটা পাবলিশ হয়নি, তার আগে উনি মারা গেছিলেন এরকম শোনা যায়। বাট অ্যাকচুয়ালি ডিএনএর যে ডবল হেলিক্স মডেল, তার আবিষ্কারের ক্রেডিট দেওয়া হয় কাকে তোমরা জানো? যে ওয়াটসন এবং ক্রিক সেই ক্রেডিটটা পান। 5 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বা হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সেল অর্গানেল আর নট প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের মধ্যে কোন কোষীয় অঙ্গাণুটি পাওয়া যায়? একমাত্র প্ল্যান্ট সেলের মধ্যেই কোন কোষীয় অঙ্গাণুটি পাওয়া যায়? তো অবশ্যই এর উত্তর কি হবে? প্লাস্টিড হবে, কারণ প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোফিল আছে, আর উদ্ভিদগুলোই ফটোসিনথেসিস করতে পারে, তো উদ্ভিদের কাছেই প্লাস্টিড আছে, তাই না? এবং তোমাকে এখানে একটা মজার বিষয় বলে রাখি, এই মাইটোকন্ড্রিয়া, আমরা একে কি বলি? কোষের শক্তিঘর বলি। তো এই মাইটোকন্ড্রিয়ার কাছে নিজস্ব ডিএনএ আর তার সাথে রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। আর ডিএনএ কি করে? কন্ট্রোল করে, রাইবোজোমের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। তো রাইবোজোমের নিজস্ব ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, যেটা যেটা একমাত্র প্লাস্টিডের কাছেও আছে। তো অন্য কোনো কোষীয় অঙ্গাণুর কাছে কিন্তু ডিএনএ নেই, নিজস্ব ডিএনএ, রাইবোজোম এগুলো কিন্তু থাকে না। তাই এদেরকে আমরা অদ্ভুত কোষীয় অঙ্গাণু বলি, বা সেমি অটোনমাস কোষীয় বা সেল অর্গানেল বলা হয়। সেমি অটোনমাস সেল অর্গানেল বলা হয়, ঠিক আছে? নিউক্লিয়াসকে আমরা কোষের নিয়ন্ত্রক কেন্দ্র বলে থাকি, অর্থাৎ কন্ট্রোল সেন্টার বা কন্ট্রোল টাওয়ার অফ সেল বলা হয়, তোমরা জানো। বা কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেলও বলা হয়, এগুলো তোমরা প্রত্যেকে জানো। গলজি বডিকে আমরা বলে থাকি ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বা পোস্ট অফিস অফ দ্য সেল। এই নামগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? কারণ গলজি বডি প্রোটিনকে মডিফাই করে, শর্টিং করে এবং তারপরে তাকে একটা ভেসিকেলের মধ্যে ভরে সেই প্রোটিনটা যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেয়, ঠিক আছে? নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ। নিচের কোনটা জলবাহিত রোগ? টিউবারকিউলোসিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিপথেরিয়া। আমরা যদি দেখি তো ম্যালেরিয়া অ্যাকচুয়ালি ভেক্টর বর্ন ডিজিজ।
ম্যালেরিয়া বহন করে নিয়ে আসে। অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার যে কজেটিভ অর্গানিজম প্লাজমোডিয়াম বলি আমরা, সেটাকে বহন করে নিয়ে আসে কে? মশা নামক বাহক, অ্যানোফিলিস মস্কুইটো সেটাকে বহন করে নিয়ে আসে। তাই এটা মশাবাহিত রোগ, ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে পড়বে। বাকি যদি আমরা টিউবারকিউলোসিস আর ডিপথেরিয়াকে দেখি, তো এই টিউবারকিউলোসিস আর ডিপথেরিয়া এরা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। ওকে, এয়ারবর্ন ডিজিজ। তাহলে পড়ে থাকছে টাইফয়েড। ওকে, সালমোনেলা টাইফি যার পজিটিভ ব্যাকটেরিয়ার নাম। এই টাইফয়েড অ্যাকচুয়ালি ওয়াটার বর্ন ডিজিজের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। বলছে হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার? কোন গ্যাসটি পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো অবশ্যই এর উত্তর আমরা কি জানি, সেটা নাইট্রোজেন হবে। ওকে, 78% আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে পাই। যদি বলতো যে কোন মৌলটি আমরা পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাই, আর্থের ক্রাস্টে সবচেয়ে বেশি পরিমাণে পাই, তখন আমরা উত্তর কি করব? তখন আমরা উত্তর করব হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরে যেটা দ্বিতীয় মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, সেটা হচ্ছে সিলিকন। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। পরীক্ষায় প্রশ্ন এটাও দিতে পারে যে মাটিতে বা পৃথিবীর ভূত্বকে বা আর্থের কাস্টে কোন মেটালটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। যদি বলে উল্লেখ করে দেয় যে কোন মেটালটি বেশি পরিমাণে পাওয়া যায়, তখন অবশ্যই আমরা অ্যালুমিনিয়ামকে রাইট আনসার করব। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন তোমাদের সামনে। 8 নম্বর প্রশ্ন বলেছে দ্য স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড। ওকে, কীট পতঙ্গ নিয়ে যে স্টাডি তাকে আমরা কি বলি? বলো, কীট পতঙ্গ নিয়ে যে স্টাডি তাকে আমরা কি বলি? এমিটোলজি, এন্টোমোলজি, অ্যাস্ট্রোলজি নাকি জিওলজি? আমরা কি বলি? তো এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে এন্টোমোলজি বলা হয়। ইনসেক্ট নিয়ে যে স্টাডি তাকে এন্টোমোলজি বলা হয়। এমিটোলজি কি? এমিটোলজি হচ্ছে স্টাডি, মেডিকেল স্টাডি রিলেটেড টু ভমিটিং, বমি সংক্রান্ত যে স্টাডি। ঠিক আছে, অ্যাস্ট্রোলজি মানে তোমরা জানো এটা, যে নক্ষত্র আর আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত, এই নিয়ে যে স্টাডি সেটাকে আমরা অ্যাস্ট্রোলজি বলি। আরেকটা হচ্ছে জিওলজি। জিওলজি মানে সাইন্টিফিক স্টাডি অফ আর্থ অ্যান্ড রক, পৃথিবী এবং পৃথিবীর যে ভূত্বক, রক, এইগুলো নিয়ে যে স্টাডি তাকে আমরা জিওলজি বলি। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে নেম দ্য ডিভাইস ইউজ টু মেজার উইন্ড স্পিড। বায়ুর গতিবেগ মাপার জন্য আমরা কোন যন্ত্রকে ব্যবহার করি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারকে ব্যবহার করা হয়। ব্যারোমিটার দিয়ে আমরা কি মাপি? চাপ মাপি। ম্যানোমিটার দিয়ে আমরা কি মাপি? ম্যানোমিটার দিয়েও আমরা কিন্তু চাপ মাপি, তবে ম্যানোমিটার সাধারণত গ্যাসের প্রেশার মাপতে ইউজ করা হয়। ঠিক আছে, আর থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপকারী, প্রত্যেকেই আমরা জানি। এবং প্রথম থার্মোমিটার কে আবিষ্কার করেছিল? গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিল। ঠিক আছে, এবং গ্যালিলিওর আবিষ্কার করা প্রথম থার্মোমিটারকে কি বলা হয়? থার্মোস্কোপ বলা হয়। থার্মোস্কোপ, যেটাকে ওয়াটার থার্মোমিটারও বলা হয়। ওকে, 10 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মেন গোল অফ রেয়ার ডিজিজ ডে? রেয়ার ডিজিজ ডে পালন করার মেন উদ্দেশ্য কি? বলছে ফান্ড রাইজিং ফর রিসার্চ, রিসার্চের জন্য ফান্ড রাইজ করা, নাকি ইমপ্রুভিং অ্যাক্সেস টু হেলথ কেয়ার, হেলথ কেয়ারের প্রতি অ্যাক্সেসটাকে আমাদের ইমপ্রুভ করার জন্য, নাকি রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং জেনারেল পাবলিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য পেশেন্ট লাইফ? এটা হবে রাইট আনসার, কারণ কোনো কিছু স্পেশাল ডে পালন করা হয় সেই সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য জনগণের মধ্যে। ঠিক আছে, নেক্সট। তো দেখো আমাদের এই ভিশন WBCS একাডেমি থেকে মিসেনিয়াস 2024-এর পরীক্ষাকে কেন্দ্র করে মক টেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে 24,000 MCQ একটা টেস্ট সিরিজ তোমরা অ্যাভেল করতে পারবে, যার প্রাইস হচ্ছে 499 টাকা। তো যারা যারা এই টেস্ট সিরিজ অ্যাভেল করতে চাও তারা অবশ্যই এই যে নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, মক টেস্ট জয়েন করবে, করার জন্য এই নাম্বারে তোমরা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ করবে। দেখো 25টা ফুল মক পাচ্ছ, ইংলিশ মাধ্যমে, বাংলা মাধ্যমে পাচ্ছ। 100 জিকে টেস্ট পাচ্ছ, মিক্সড জিকে টেস্ট, জিকে সেকশনাল টেস্ট পাচ্ছ ইংলিশে, জিকে সেকশনাল টেস্ট বাংলাতে পাচ্ছ, আর্ট অ্যান্ড কালচারের টেস্ট পাচ্ছ, জেনারেল সায়েন্সের টেস্ট পাচ্ছ 25টা, কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ টেস্ট পাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। কি বলেছে?
ইন ব্রোঞ্জ কপার ইজ মিক্সড উইথ। ব্রোঞ্জে অ্যাকচুয়ালি ব্রোঞ্জ কি একটা অ্যালয় কাকে বলা হয়? দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে অ্যালয় বলি আমরা। তো সেখানে কপারের সাথে কাকে মিশালে আমরা সেটাকে ব্রোঞ্জ বলি? সেটা হচ্ছে টিন। কপারের সাথে টিনকে মিশিয়ে আমরা যে অ্যালয়টা বানাই সেটাকে আমরা ব্রোঞ্জ বলি। 12 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য রুট ভেজিটেবল? কোনটা অ্যাকচুয়ালি, কোন ভেজিটেবলটা অ্যাকচুয়ালি গাছের রুট? কলিফ্লাওয়ার, কিউকাম্বার, নাকি গোয়ার্ড মানে হচ্ছে লাউ, নাকি ক্যারট? কোনটা হবে? তো অবশ্যই আমরা জানি ক্যারট হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড রুট, যেটা খাবারকে স্টোর করার জন্য মূলটা, গাছের মূলটা মডিফাই হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ক্যারট, যার শেপটা কনিক্যাল শেপ হয় এরকম। 13 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেটাল? কোনটা এখানে ধাতু নয়? তো মার্কারি আছে, জিঙ্ক আছে, সালফার আছে, আর কপার আছে। অবশ্যই সালফার হবে আনসার। বাকিগুলো প্রত্যেকটাই ধাতু। মার্কারিকে যেরকম আমরা লিকুইড মেটাল বলে থাকি, ওকে, লিকুইড মেটাল। মার্কারিকে আমরা অ্যালাইভ সিলভারও বলে থাকি, সিলভারি অ্যাপিয়ারেন্সের জন্য অ্যালাইভ সিলভার বা কুইক সিলভার বলা হয়। এই নামগুলো মাথায় রাখবে। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ডিজিজ। ম্যালেরিয়া ডিজিজের ক্যারিয়ার কে, বাহক কে? এডিস মস্কুইটো, কিউলেক্স মস্কুইটো, অ্যানোফিলিস মস্কুইটো, নাকি এশিয়ান টাইগার মস্কুইটো? তো অবশ্যই এই প্রশ্নের উত্তর আমাদের কি হবে? সেটা অ্যানোফিলিস মস্কুইটো। আমরা প্রত্যেকেই জানি যে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো যে ম্যালেরিয়ার পজিটিভ অর্গানিজম প্লাজমোডিয়ামকে বহন করে নিয়ে আসে আমাদের বডিতে, ঠিক আছে। এডিস মস্কুইটো, যেটা এডিস মস্কুইটো অ্যাকচুয়ালি ডেঙ্গু, তার সাথে জিকা ভাইরাস, তার সাথে ইয়েলো ফিভার, চিকেনগুনিয়া, এই সমস্ত যে ভাইরাসের যে প্যাথোজেন সেগুলোকে বহন করে নিয়ে আসে বা বাহক হিসাবে কাজ করে এডিস মস্কুইটো, যাকে টাইগার মস্কুইটো বলা হয়, ঠিক আছে, টাইগার মস্কুইটো বলা হয়। কিউলেক্স মস্কুইটো অ্যাকচুয়ালি ফাইলেরিয়াল ডিজিজের বাহক, ওকে, ফাইলেরিয়াসিস ফাইলেরিয়াসিস ডিজিজের বাহক হিসাবে কাজ করে। এছাড়া ওয়েস্ট নাইল ভাইরাস যেটা আছে তার বাহক হিসাবেও কাজ করে, ওকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ এ সল্ট? খাবার লবণের কেমিক্যাল ফর্মুলা কি? আমরা প্রত্যেকে জানি NaCl, ঠিক আছে। CaCO3 এটা কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যেটাকে আমরা কি বলে থাকি? লাইমস্টোন বলে থাকি, লাইমস্টোন, ঠিক আছে। এই যে Na2CO3 সোডিয়াম কার্বনেট, এর অ্যাকচুয়ালি কমন নেম কি? ওয়াশিং সোডা। অ্যাকচুয়ালি ওয়াশিং সোডা বলা হয় যখন সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু জল থাকে, তার ক্রিস্টালে যখন 10 অণু জল থাকে তাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ওয়াশিং সোডা, ঠিক আছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি? রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কি? অ্যাম্পিয়ার আছে, ভোল্ট আছে, বেকরেল আছে, আর কুরি আছে। তো অবশ্যই অ্যাম্পিয়ার আমরা কি জানি, এটা ইলেকট্রিক কারেন্টের একক, তাই তো। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্ট হচ্ছে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের একক। এই বেকরেল হচ্ছে অ্যাকচুয়ালি এসআই ইউনিট, ওকে। 1 বেকরেল মানে 1 ডিসইন্টিগ্রেশন/সেকেন্ডকে বোঝানো হয়। তো বেকরেল অ্যাকচুয়ালি এসআই ইউনিট। আর কুড়ি হচ্ছে নন এসআই হিস্টোরিক্যাল ইউনিট বলতে পারি, বা ট্র্যাডিশনাল ইউনিট হিসাবে দেখতে পারি। কুড়িও কিন্তু রেডিও অ্যাক্টিভিটির একক, কিন্তু রেডিও অ্যাক্টিভিটির এটা একটা ট্র্যাডিশনাল একক। এবং 1 কুড়ি সমান তোমরা মনে রাখবে 3.7 ইন্টু 10⁻10 বেকরেলকে বোঝানো হয়, ঠিক আছে। 3.7 ইন্টু 10⁻10 বেকরেলকে বোঝানো হয়, বা 1 কুড়ি বলতে এত বেকরেলকে বোঝানো হয়। এই ভ্যালুটা একটু মাথায় রাখো, মানে কুড়ি আর বেকরেলের মধ্যে সম্পর্ক। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে জেনারেলি নন মেটাল ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। নন মেটালগুলো তড়িৎ পরিবহন করে না। হুইচ অফ দ্য ফলোইং কন্ডাক্ট ইলেকট্রিসিটি? কিন্তু কোনটা এখানে তড়িৎ পরিবহন করে? তো অবশ্যই আমরা জানি উত্তর কি হবে, গ্রাফাইট। কারণ গ্রাফাইটের মধ্যে একটা কার্বন নিয়ার বাই 3টে কার্বনের সাথে বন্ড করে থাকে, ফলে কি একটা হাত খালি থাকে, মানে এখানে একটা ইলেকট্রন খালি আছে, ঠিক।
তো যেহেতু একটা ইলেকট্রন ফ্রি আছে, মুক্ত আছে, এটাকে বলা হচ্ছে ডিলোকালাইজ ইলেকট্রন। এটা ক্রিস্টাল জুড়ে দৌড়ে বেড়াতে পারবে, ফলে এটাই কারেন্ট পরিবহনে সাহায্য করে। তো গ্রাফাইট অবশ্যই গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটা আমরা বলতে পারি। এই জন্য গ্রাফাইটকে আমরা ইলেকট্রোড হিসাবে ব্যবহার করি। এছাড়া গ্রাফাইটের মধ্যে লুব্রিকেন্ট প্রপার্টি থাকার জন্য এটাকে আমরা লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। ডায়মন্ড কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট, এটা মনে রাখো, গুড কন্ডাক্টর অফ হিট, তাপের ভালো পরিবাহক হিসাবে কাজ করে। ঠিক আছে, এই ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন এগুলো কি, এগুলো হচ্ছে কার্বনের অ্যালোট্রপ, অ্যালোট্রপ করা, যাদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেম। দেখো ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন এরা ফিজিক্যালি দেখতে ভিন্ন রকম, এদের মধ্যে বন্ডিং ভিন্ন রকম, কিন্তু কেমিক্যালি যদি দেখি তো কেমিক্যালি এরা সবাই তো শুধু কার্বন দিয়ে তৈরি। তো এদেরকে দহন করলেই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে সোলার এনার্জি রেজাল্টস ফ্রম দ্য, সোলার এনার্জি অ্যাকচুয়ালি কিসের রেজাল্ট? বলছে কেমিক্যাল রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। না, এটা কোনো কেমিক্যাল রিয়াকশন নয়, বলছে ফিউশন রিয়াকশন অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। এটা হচ্ছে রাইট আনসার। সূর্যের মধ্যে কি হয় আমরা জানি, যে নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন বিক্রিয়া চলে, যেখানে লাইটার এলিমেন্ট ছোট ছোট হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়ামের 2, 3 আইসোটোপ বানায়, তারা আবার যুক্ত হয়ে বানায় হচ্ছে হিলিয়াম 2, 4। তার মানে লাইটার অ্যাটম যুক্ত হয়ে হেভিয়ার অ্যাটম তৈরি করছে। এই প্রসেসে কি হয়, মাস লস হয়। মানে দুটো হাইড্রোজেনের ভর ধরে নাও 2 গ্রাম যদি হয়, তো এদের থেকে তৈরি হলো যে হিলিয়ামটা, তার ভর হয়তো 1.9 গ্রাম, মানে কথার কথা বলছি। তাহলে 0.1 গ্রাম ভর গেল কোথায়? এই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, আর সেই এনার্জিটাই সূর্য আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, আর এই যে ফিশন, যেটা ফিশন রিয়াকশন, এই ফিশন রিয়াকশন অ্যাকচুয়ালি হেভিয়ার অ্যাটমদের ক্ষেত্রে হয়, এবং এই ফিশন রিয়াকশন নিউক্লিয়ার চুল্লিতে ঘটানো হয়। 19 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর বেকিং ফ্রুট, অর্থাৎ ফল পাকাতে কোনটিকে ব্যবহার করা হয়? ইথিলিন, মিথেন, ক্লোরিন গ্যাস নাকি আইসোপ্রোপাইল অ্যালকোহল? কোনটা ফল পাকাতে ইউজ করা হয়? তো আমাদের সঠিক উত্তর হবে ইথিলিন। ইথিলিন হচ্ছে ন্যাচারাল ফ্রুট রিপেনিং এজেন্ট। এছাড়াও আরো একটা আছে আমরা জানি, অ্যাসিটিলিন। ওকে, অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন হচ্ছে আর্টিফিশিয়াল ফ্রুট রিপেনিং এজেন্ট, এগুলো মনে রাখতে হবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলছে when a few drop of iodine solution is added to rice water the solution turns blue black in color. This indicates that rice water contain, তাহলে ভালো করে বোঝো, আয়োডিনের ড্রপ দেওয়া হয়েছে কিসে? রাইস ওয়াটারের মধ্যে। তো এই আয়োডিন যখন অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের সাথে যদি বিক্রিয়া করে, কার্বোহাইড্রেটের সাথে বিক্রিয়া করলে তার কালার চেঞ্জ হয়ে গিয়ে সেটা ব্লু ব্ল্যাক কালার হয়ে যায়, ব্লু ব্ল্যাক কালার হয়ে যায়। এটাকে অ্যাকচুয়ালি আমরা কার্বোহাইড্রেটের টেস্ট হিসাবে দেখি, যে কোনো খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে কিনা কি করে বুঝবো? তার সাথে আয়োডিন যুক্ত করে দাও, আয়োডিন যুক্ত করার পরে যদি দেখো খাবারের কালার ব্লু ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এই খাবারের মধ্যে কি আছে? খাবারের মধ্যে আমার কার্বোহাইড্রেট আছে। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? স্টার্চ। স্টার্চকে টেস্ট করার একটা, স্টার্চ আছে কিনা সেটা জানার একটা টেস্ট। তেমনি প্রোটিন, কোনো খাবারের মধ্যে প্রোটিন আছে কিনা, সেই প্রোটিন আছে কিনা সেটা জানার টেস্টের নাম কি? বিউরেট টেস্ট। জাস্ট টেস্টের নাম মনে রাখো, বিউরেট টেস্ট। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বোনেট? ওকে, ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজ কত থাকে? তো সঠিক উত্তর কি হবে এখানে? দেখো, এই ধরনের প্রশ্ন করার জন্য তোমাকে কি বলেছে? ক্যালসিয়াম কার্বোনেট। তো ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত কি? CaCO3। তাহলে আগে আমাকে টোটাল ভর জানতে হবে। তো একটা ক্যালসিয়ামের পরমাণুর ভর কত? 40 ইউনিট, প্লাস একটা কার্বনের পরমাণুর ভর কত? 12 ইউনিট, প্লাস 3টে অক্সিজেন আছে, এক একটা অক্সিজেনের ভর কত? 16 ইউনিট করে। তাহলে 40 প্লাস 12 প্লাস 3 16 কত? 48। তাহলে 12 আর 48 হচ্ছে 60, আর 40 কত? 100 ইউনিট। তার মানে টোটাল ক্যালসিয়াম কার্বোনেটের ভর কত? 100 ইউনিট।
এবার বলেছে ক্যালসিয়াম কতটা পার্সেন্টেজ আছে, তো ক্যালসিয়ামের ভর কত, 40 ইউনিট। তাহলে 40 ইউনিট আছে 100 ইউনিটের মধ্যে ইন্টু 100% করে দেবো, তাহলে পেয়ে যাব। তাহলে 100 কেটে গেলে পড়ে থাকছে কত, 40%। তাহলে উত্তর কি হবে, 40%। ওকে, চলো এবার আমরা নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে। বলছে মোস্ট ইম্পর্টেন্ট সেফটি মেথড used for protecting home appliance from short circuiting or overloading. ওকে, আমাদের বাড়ি ঘরে যে সার্কিট, সেই সার্কিট শর্ট সার্কিট হওয়ার থেকে বা ওভারলোডিং হওয়ার থেকে আমরা কি করে বাঁচাতে পারি, কোন সেফটি মেথড ইউজ করে বাঁচাতে পারি। তো এই শর্ট সার্কিট বা ওভারলোডিং এর সময় কি হয়, এক্সেস কারেন্ট প্রবাহিত হয়। এবার আমার বাড়ি ঘরে যত ডিভাইস আছে তারা একটা নির্দিষ্ট কারেন্টে চলে। তাহলে এক্সেস কারেন্ট যাতে বাড়ি ঘরে না পৌঁছাতে পারে বা সার্কিটে অন্য জায়গায় না পৌঁছাতে পারে, তার জন্য আমরা কি করি, মেন লাইনের সাথে বা বাড়ি ঘরে বিভিন্ন বোর্ডের সাথে আমরা কি ফিউজের তার যুক্ত করে দিই। এই ফিউজের তার কি করে, সে নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্টকেই যেতে দেবে, তার থেকে বেশি কারেন্টকে যেতে দেবে না। তার থেকে কম কারেন্টকে অ্যালাউ করবে, কিন্তু তার থেকে বেশি কারেন্টকে অ্যালাউ করবে না। যখনই পরিমাণের থেকে বেশি কারেন্ট চলে আসবে না, তখনই ফিউজের তারটা গলে যাবে। কারণ কি, বেশি কারেন্ট গেলে হিট তৈরি হবে, আর সেই হিটে এই ফিউজের তার সাধারণত লো মেল্টিং পয়েন্টের হয়। এই যে ফিউজের ওয়্যার না, এর প্রপার্টি কেমন হতে হয়, লো মেল্টিং পয়েন্ট হতে হয়, আর হাই হাই রেজিস্টিভিটি হতে হয়, হাই রেজিস্টিভিটি হতে হয়, অর্থাৎ রোধ বেশি হতে হয়, যাতে কারেন্ট যেতে গিয়ে বাধাও পায় এবং তাতে কি হবে, হিট তৈরি হবে। আর সেই হিটে লো মেল্টিং পয়েন্ট যুক্ত তার হওয়ার জন্য এটা গলে যাবে, ফলে এক্সেস কারেন্টটা আর বাড়ি ঘরে অন্য ডিভাইসের কাছে যেতে পারবে না, ফলে তারা সেফ থেকে যাবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইউজ অফ ফিউজ ওয়্যার। ফিউজ ওয়্যারের ব্যবহার করে আমরা শর্ট সার্কিট বা ওভারলোডিং এর হাত থেকে বাড়ি ঘরের অ্যাপ্লায়েন্স গুলোকে বাঁচাতে পারবো। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। বলছে হোয়েন, যখন NaCl ইজ ডিজলভড ইন ওয়াটার, জলের মধ্যে যখন খাবার লবণকে ডিজলভ করা হয়, বলছে প্রত্যেকটি এভরি Na+ আয়ন ইজ সারাউন্ডেড বাই। তো জলের মধ্যে খাবার লবণকে দিলে খাবার লবণ ভেঙে গিয়ে তো Na+Cl- আয়ন তৈরি করে। তো এই Na+ আয়ন হোক বা Cl- আয়ন হোক, একে ঘিরে থাকে হচ্ছে জলের কণা। জলের কণা, তার কারণ জলের কণার কাছেও পোলার বন্ড বা পোলারিটি দেখা যায়। ধরো এই জলের কণা, তো এই হাইড্রোজেন আর অক্সিজেনকে ইলেকট্রন শেয়ার করে বন্ড করেছে, ইলেকট্রন শেয়ার করে বন্ড করেছে। তো এই ইলেকট্রন জোড়গুলো কি হয়, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিকে টানে, এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানে। তো ইলেকট্রন জোড় যখন অক্সিজেনের দিকে শিফট হচ্ছে, তখন অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর হাইড্রোজেন থেকে দূরে চলে যাচ্ছে নেগেটিভ জিনিস, তাই হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এই নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হওয়ার জন্যই ধরো এই সোডিয়াম Na+ আছে, তাহলে Na+ এর কাছাকাছি কে থাকবে, এই অক্সিজেনটা থাকবে যার কাছে নেগেটিভ চার্জ আছে। তেমনি আরেকটা অক্সিজেন থাকবে জলের কণার, আরো একটা অক্সিজেন থাকবে জলের কণার, এদের সাথে কি হবে, বন্ড তৈরি হবে হালকা। তাই বলছি আমরা যে জলের মধ্যে খাবার লবণ দিলে লবণের কণায় Na+Cl- আয়নে ভেঙে যাচ্ছে, এবং ওই লবণের কণাকে মানে Na+ আয়নকে বা Cl- আয়নকে ঘিরে থাকে হচ্ছে H2O কণা। H2O কণা থাকে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, অপশন ডি, H2O মলিকিউল থাকে। ওকে, নেক্সট প্রশ্নে গেলাম। 22 নম্বর প্রশ্ন বলেছে অ্যামং কার্বন ডাই অক্সাইড, H2O ভেপার মানে জলীয় বাষ্প, মিথেন আর কার্বন মনোক্সাইড দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস, এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন গ্রিন হাউস গ্যাসটি। তো এগেন এই প্রশ্নটা আগেও মিসিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, এটা WBCS-এও দিয়েছিল। তো এই প্রশ্নের উত্তর কি হবে, জলীয় বাষ্প, ঠিক আছে, H2O বা ওয়াটার ভেপার। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রিক্যাল ওয়্যারস আর কোটেড উইথ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল। ইলেকট্রিক্যাল ওয়্যার ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে কোটিং থাকে, সেই কোটিংটা অ্যাকচুয়ালি কিসের কোটিং, দ্য মেটেরিয়াল ইউজড ইজ, তারের চারিদিকে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারের চারিদিকে যে কোটিংটা থাকে ইনসুলেটর অর্থাৎ প্লাস্টিকের একটা কোটিং থাকে, সেটা অ্যাকচুয়ালি PVC থাকে, পলিভিনাইল ক্লোরাইডের কোটিং থাকে, এক ধরনের থার্মোপ্লাস্টিকের কোটিং। ওকে, তো এই ছিল আমাদের 25খানা প্রশ্ন, যেটা নিয়ে আজকের সেটে তোমাদের সাথে আলোচনা করে নিলাম। আমি আবার একবার বলে দিচ্ছি, আমাদের এখানে ভীষণ WBCS একাডেমির পক্ষ থেকে মিসেনিয়াস 2024-এর পরীক্ষাকে বা প্রিলিমসের পরীক্ষাকে কেন্দ্র করে মক টেস্ট সিরিজ চালু করা হয়েছে বাংলা এবং ইংলিশ বোথ মিডিয়ামে, যেখানে 24,000+ MCQ নিয়ে মক টেস্টের সিরিজ থাকছে।
যার প্রাইস হচ্ছে মাত্র 499 টাকা। যাদের দরকার বা যারা নিতে চাও সামনে পরীক্ষাতে বেস্ট দেওয়ার জন্য, তো তাদেরকে বলবো এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, জয় হিন্দ।